প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের চ্যানেল আইয়ের বিশেষ স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথায়। আমাদের আজকের এই অনুষ্ঠানে আলোচনার বিষয় ক্যান্সারের চিকিৎসা। এই বিষয়ে কথা বলতে আমার সাথে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং মলিকুলার অঙ্কোলজিস্ট ডক্টর মুস্তাক ইবনে আইয়ুব, এবং আরও উপস্থিত আছেন ডক্টর আশিস কুমার চক্রবর্তী, ম্যানেজিং ডিরেক্টর, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক জানালেকে ধন্যবাদ। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বাংলাদেশে বর্তমানে ক্যান্সারের চিকিৎসা এর অবস্থা, সার্বিক অবস্থা কি অবস্থায় রয়েছে? যদি আমরা খুব এক কথায় বলি তাহলে বলতে হবে যে আমরা এখন থেকে 10 বছর বা 15 বছর আগে যেখানে ছিলাম সেখান থেকে কিন্তু খুব বড় একটা অগ্রগতি হয়েছে আমাদের দেশে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থায়। সুতরাং যখন আমরা বাংলাদেশের এখনকার ক্যান্সার চিকিৎসার ব্যবস্থাপনাটা চিন্তা করব, আমাদের অতীতের সাথে কিছুটা কম্প্যারিজন আসে, কারণ আমাদের কিন্তু অতীতের ধারণার উপর ভিত্তি করে আমরা অনেক সময় ভাবি যে আমাদের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা বুঝি এখনও পুরনো, এখনও পিছিয়ে আছে। তা আমরা অনেক সময় বলি, আমাদের দেশে যারা বিশেষজ্ঞ যারা আছেন তাদের মান কিন্তু আন্তর্জাতিক যে কোনো ডাক্তারের সাথে আপনি তুলনা করতে পারেন। তার প্রেক্ষিতে আমরা এটা নিশ্চিত করেই বলতে পারি যে আমাদের ক্যান্সার বিশেষজ্ঞদের যে জ্ঞান এই বিষয়ক সেটি আন্তর্জাতিক মানের। আমরা আমাদের যে হসপিটালগুলোর যে ব্যবস্থা এবং যে আধুনিক যেসব যন্ত্রপাতি দরকার, সেখানেও বিশেষ করে আমাদের বেসরকারি বেশ কিছু হসপিটাল আছে, সেন্টার আছে, যেখানে আমরা পৃথিবীর অনেক দেশের সাথেই তুলনীয় ফ্যাসিলিটি আমাদের এখানে তৈরি হয়েছে। সরকারিভাবেও আমরা বলবো যে আগের তুলনায় সক্ষমতা অনেক বেড়েছে। তবে সার্বিকভাবে যদি আমরা বলি যে এটি যদিও বেশ খানিকটা সন্তোষজনক, কিন্তু আত্মতুষ্টির আসলে কোনো সুযোগ নেই। কারণ ক্যান্সার আসলে এমন একটা অসুখ যেটা কেবল শুধু চিকিৎসা দিয়ে আপনি ভালো করবেন এটাই এখানে শেষ না, বরং চিকিৎসার ছোট একটা অংশ মাত্র। ক্যান্সার ব্যবস্থাপনার আরও অন্যান্য অনেক কম্পোনেন্ট আছে, সেখানে সামাজিক অবস্থান এবং সামাজিক যেই কম্পোনেন্টগুলো সেটা থেকে শুরু করে পরিবার, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই সব কিছু যদি আপনি একসাথে বিবেচনা করেন তাহলে আমরা কিন্তু ক্যান্সার চিকিৎসায় বেশ খানিকটা পিছিয়ে আছি। সুতরাং এখানে আমরা বলবো যে ক্যান্সার ব্যবস্থাপনার যে জায়গাটা, সেখানে পলিসি এবং ক্যান্সার চিকিৎসা এই দুটো যদি একসাথে মিলাই, আমাদের অনেক কিছু করার এখনও সুযোগ আছে। কিন্তু খুব স্পেসিফিকভাবে আমাদের ক্যান্সার চিকিৎসার যেসব যন্ত্রপাতি, যেসব নলেজ, যেসব ওষুধপত্র, এইসব জায়গায় আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছি। আপনার কাছে জানতে চাইবো, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে, আপনার হসপিটালে আপনারা যে চিকিৎসা দেন, আসলে আপনার ইমপ্রেশনটা কি? এই ক্যান্সার মানে কি আসলে নিশ্চিত মৃত্যু? একজন ডাক্তার হিসেবে প্রথমত আমি বিষয়টা ক্লিয়ার করতে চাই দর্শকদের কাছে, যে প্রথমেই সেই ক্যান্সারটি কখন ধরা পড়েছে বা আদৌ ডায়াগনোসিস হয়েছে কিনা বা প্রপার ডায়াগনোসিস হয়েছে কিনা, সেগুলি জানাটা বেশি জরুরি। যেমন আমাদের দেশের মানুষের মধ্যে রেগুলার হেলথ চেকআপের প্রবণতা নেই বললেই চলে। আমরা চিকিৎসকরা অনেক সময় নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হই যখন রোগীদেরকে চেক আপ করতে বলি। রোগীরা মনে করে আমার তো কোনো অসুখ নাই, কিন্তু আসলে র্যান্ডম টেস্টের মাধ্যমেই কিন্তু ক্যান্সার অনেক সময় ধরা পড়ে। যেমন এই গত 2 সপ্তাহের মধ্যে আমার যদি পারিবারিক এবং বন্ধুত্বের বলয়ের মধ্যে বলি, 2টো রোগী কিন্তু ধরা পড়েছে এবং দুজনই অলমোস্ট এন্ড স্টেজে। অর্থাৎ এই 2টা রোগীর ক্ষেত্রে বোঝা গেল যে তাদের ডায়াগনোসিসটা হয়েছে লেট স্টেজে। এখন লেট স্টেজে ডায়াগনোসিস হলে অনেক লিমিটেশন চলে আসে। তাহলে দেখেন সামগ্রিকভাবে কিন্তু একটি ডিজাস্টার হলো। এটি কিন্তু শুধুমাত্র একটি পেশেন্টের ডিজাস্টার না, একটি পারিবারিক ডিজাস্টার, একটা সোশ্যাল ডিজাস্টার। এবং যে ঘটনাগুলি ঘটছে, যে এটি হচ্ছে, আমি জাস্ট র্যান্ডম স্যাম্পলিংয়ের 2টি উদাহরণ দিলাম। এবং অনেকের হয়তো অর্থবিত্ত আছে বলে তিনি চিকিৎসা করতে পারছেন, অনেকে কিন্তু তার বাড়িঘর বিক্রি করে রীতিমতো চিকিৎসা করতে গিয়ে দরিদ্র হয়ে যাচ্ছেন। আমি এই জায়গাটিতে একটা কথা বলতে চাই, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসায় কিন্তু অভূতপূর্ব ডেভেলপমেন্ট হয়েছে। একসময় ছিল বাংলাদেশ থেকে একটি ডায়াগনোসিস নিয়ে পাশের দেশ ইন্ডিয়াতে যেত, বলতো এটি ভুল চিকিৎসা। ওই দিনগুলি কিন্তু পিঁপড়ায় খেয়েছে। এগুলি আমি দর্শকদেরকে কনফিডেন্টলি বলতে চাই যে বাংলাদেশে রোগ নির্ণয় এবং চিকিৎসা ব্যবস্থার যুগান্তকারী পরিবর্তন এসছে। সুতরাং আমরা একটি অসুখ ডায়াগনোসিস করে দেব, আরেক দেশে গিয়ে বলবে এটা সম্পূর্ণ ভুল, এটা হতে পারে না। কারণ আমরা উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, আমাদের চিকিৎসকদের মেধা এবং এক্সপিরিয়েন্স ভাস্ট। আমাদের দেশের চিকিৎসকরা কিন্তু বিদেশ গিয়ে অনেক বড় বড় কাজ করছে। সুতরাং আমাদের দেশ চিকিৎসা ক্ষেত্রে অনেক দূর এগিয়েছে। এখন এটি দৃষ্টিভঙ্গির বিষয় দরকার। এই দেশের যে চিকিৎসা ব্যবস্থা ক্যান্সারে বিশেষ করে অনেক দূর, একদম প্রায় বিশ্বমানের। এর জন্য যে ওই কথায় কথায় টাটাতে বা অন্য জায়গায় যেতে হবে না, এটি এখনও এই দেশের মানুষের কানে পৌঁছেনি। যদি রোবোটিক সার্জারিকে বলেন যে রোবোটিক আছে কিনা, রোবোটিক সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। সব রোগী পারবেও না রোবোটিক সার্জারিকে অ্যাফোর্ড করতে। আদার দেন দ্যাট মানুষকে হৃদরোগের পাশাপাশি
মানে ক্যান্সার চিকিৎসায় বিদেশ যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনি অ্যাজ এ মলিকুলার অঙ্কোলজিস্ট, আপনার আমার মনে হয় সেখানে কাজ করার বা সেখানে আপনার দৃষ্টি দেওয়ার সুযোগ অনেক বেশি। তো আমাদের দেশে বিশেষ করে ক্যান্সার ডায়াগনোসিস বা ক্যান্সার স্ক্রিনিং এর জন্য মলিকুলার লেভেলে মলিকুলার কী কী ডায়াগনস্টিক টুল আমরা অবতারণা করতে পারি? আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল হিসেবে আবির্ভূত হয়েছে এখন, যে আমরা ক্যান্সারকে একসময় আমরা ভাবতাম যে যখন সিমটম অথবা উপসর্গ যখন দেখা যাচ্ছে, যেমন ক্যান্সারের যেসব সাধারণ সিমটম হয়, যে ধরো যে কোনো একটা পার্টিকুলার জায়গায় তার অনেক ব্যথা হলো, তারপর যদি কোলন ক্যান্সার হয় তাহলে হয়তো তার যে বাথরুমে সেখানে তার রক্ত যাচ্ছে, কন্টিনিউয়াসলি রক্ত যাচ্ছে তার বাথরুমের সাথে, তাহলে বেশ কিছু ক্যান্সারের স্পেসিফিক লক্ষণ আছে। লাং ক্যান্সার হলে কাশি হচ্ছে এবং কাশির সাথে রক্ত যাচ্ছে ধরা যাক। তাহলে আমি লক্ষণগুলো নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাচ্ছি যে একটা সময় ছিল যে এটা যখন আপনি দেখতে পাচ্ছেন ততক্ষণে কিন্তু ক্যান্সারটা অনেক দূর এগিয়ে গিয়েছে। তাহলে আধুনিক সময়ের একটা বিরাট চ্যালেঞ্জ যেটা, অথবা সক্ষমতা এবং সাফল্য যেটা, সেটি হচ্ছে যে কিভাবে আমরা এই লক্ষণগুলো প্রকাশ হওয়ার আগেই ক্যান্সারকে আমরা শনাক্ত করতে পারি, ধরতে পারি, বা বলতে পারি যে এই মানুষটির হয়তো ঝুঁকি বেশি ক্যান্সার হওয়ার। এখন ডায়াগনোসিস হয়ে যায় যে আমি লক্ষণ প্রকাশিত হয়েছে, তারপর আমি বললাম যে আপনার ক্যান্সার হয়েছে। সেটারও আগে আরেকটা ধাপ আছে যেটাকে বলা হয় স্ক্রিনিং। তাহলে স্ক্রিনিংয়ের যেই স্টেপগুলো আছে সেটাই যখন আমরা ঢুকবো তখন কিন্তু একেবারেই শুরুর দিকে, ক্যান্সারের শুরুর দিকে ক্যান্সারকে ধরা সম্ভব। ক্যান্সার হলে আমরা ভাবি যে এটা ডেথ সেন্টেন্স, একটা মৃত্যু পরোয়ানার মতো ভাবা হয়, যে ক্যান্সার হলেই বুঝি মানুষটি মারা যাবে। এই ধারণা কিন্তু আসলে সম্পূর্ণ রকম একটি ভুল ধারণা। যদি আমি চিন্তা করি যে প্রত্যেকটা অসুখের একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে, যে একটা সময় ধরেন ডায়রিয়ায় অনেক মানুষ মারা গিয়েছে, কিন্তু এখন তো যাচ্ছে না, কারণ আমরা ব্যবস্থাপনাটা জানি যে তাকে ওর স্যালাইন খাওয়ালে সে বেঁচে থাকবে। ক্যান্সারের ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে যত আগে আপনি ধরতে পারবেন। তাহলে স্টেজ 1 যদি আপনি ধরতে পারেন ক্যান্সার, তাহলে একজন মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অ্যাভারেজ 95%। আর যদি স্টেজ 4-এ ধরেন তাহলে মানুষটির মরে যাওয়ার সম্ভাবনা 95%। অর্থাৎ পুরো খেলাটা উল্টে যাচ্ছে শুধু স্টেজ অনুযায়ী। সুতরাং আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে ক্যান্সারকে আর্লি ডায়াগনোস করা অথবা স্ক্রিনিংয়ের সময় ধরে ফেলা। সেখানে মলিকুলার ডায়াগনস্টিক্স যেটা বা মলিকুলার টেস্ট একটা বিরাট ভূমিকা রাখছে এখন। আমাদের ক্যান্সারকে আমরা যদি একটা সংজ্ঞা দিতে হয়, তো সংজ্ঞার ভিতরে আমরা বলি যে ক্যান্সার হচ্ছে অস্বাভাবিক কোষের বৃদ্ধি। তাহলে এই যে অস্বাভাবিক কোষের বৃদ্ধি, এটার একটা নিগুড় কারণ আছে। সেই কারণটা হচ্ছে আমাদের কোষের ভেতরে একটা অণু আছে যেটাকে আমরা বলি ডিএনএ। এই ডিএনএতে পরিবর্তন হয়ে যাওয়া। তাহলে মলিকুলার টেস্ট করে আমরা ডিএনএতে কি পরিবর্তন হলো সেটা ধরতে পারি, এবং সেটা যদি আমরা কারো শুরুতেই ধরতে পারি তাহলে তার লক্ষণ প্রকাশ হওয়ার আগেই আমরা কিন্তু বলতে পারবো যে এই লোকটার হয়তো ক্যান্সার হওয়ার ঝুঁকি বেশি। আমরা বলবো না যে তার হবেই, কিন্তু ঝুঁকি বেশি। এই অনুযায়ী কিন্তু আপনি ব্যবস্থা নিতে পারেন, তাকে একটু বেশি স্ক্রিনিংয়ের বা রেগুলার একটা সার্ভেলেন্সের ভিতরে রাখলেন। তখন আমরা এই ক্যান্সারকে খুব আর্লি ডায়াগনোসিস যেটা স্ক্রিনিং, এটার ভিতরে নিয়ে আসতে পারবো। সো মলিকুলার টেস্ট একটা বিরাট রোল প্লে করে। বাংলাদেশে আমরা বেশ খানিকটা অগ্রগতি করেছি, আমাদের অনেক সক্ষমতা বেড়েছে, এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মেডিকেল কলেজ, বেসরকারি পর্যায়ে মলিকুলার টেস্ট এখন বাংলাদেশে হচ্ছে। এই মুহূর্তে ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশে ক্যান্সার চিকিৎসা পদ্ধতি কতটুকু অগ্রগতি লাভ করেছে এবং আরও কোন কোন জায়গায় উন্নতির সুযোগ রয়েছে? চিকিৎসা ব্যবস্থাপনায় কিন্তু সবাই খালি মনে করে ডাক্তার ছাড়াও কিন্তু এখানে ফিজিসিস্ট একটি রোল আছে, যারা রেডিওথেরাপি মেশিন পরিচালনা করছে, ব্র্যাকিথেরাপি যে পরিচালনা করছে, টেকনিক্যাল হ্যান্ডসগুলি। আমাদের যে একটি অন্যতম কম্পোনেন্টের সাথে আমাদের অ্যাটমিক এনার্জি কমিশন জড়িত, যেই আমরা যে রেডিও আইসোটোপস যেটি প্যাট স্ক্যান করতে লাগে। আপনি দেখেন যে ক্যান্সারের বেশিরভাগ স্টেজে আপনারা শুনে থাকেন, বলা হয়ে থাকে যে ক্যান্সারটি ছড়িয়ে গেছে, তখন কিন্তু একটি মোস্ট মডার্ন গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা হচ্ছে প্যাট স্ক্যান। এখন প্যাট স্ক্যান আমরা করতেও কিন্তু আমাদের দেশের রোগীদের একটু সময় লেগে যায়। এর অন্যতম কারণ হচ্ছে আইসোটোপের যে অ্যাভেলেবিলিটির অভাব। তো এটিকে যদি সরকার আরও বেশি পর্যাপ্ত বা তার চেয়ে বেশি পরিমাণ একটি উৎপাদন করতে পারে, কারণ এটি প্রাইভেট সেক্টরে করা ডিফিকাল্ট। এটি বাংলাদেশের একটি বেসরকারি মেডিকেল কলেজ হসপিটালে আছে, কিন্তু সেটিও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। আর বাংলাদেশের যে ন্যাশনাল যে সেন্টারটি আছে, আমি বলবো এটির অবকাঠামো আরও বৃদ্ধি করা উচিত। কারণ বাংলাদেশের 64 জেলায় যখন কোনো ক্যান্সার রোগ নির্ণয় হয়, জেলা শহরগুলিতে অলমোস্ট তেমন কিছুই নেই। বিভাগীয় শহরগুলিতে কিছু কিছু কেমোথেরাপি আছে, কোনো কোনো জায়গায় রেডিওথেরাপি আছে, কিন্তু দেখা যায় যে ঢাকায় যখন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে রেফার করা হয়, তাকে জাস্ট ব্লাইন্ডলি রেফার টু জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা লিখে দেওয়া হচ্ছে।
এখন এখানে এসে রোগী পড়ছে একটা টার্বুলেন্সের মধ্যে, দুঃখিত বিছানা খালি নাই। এই যে সরকারের সময় এসেছে ন্যাশনাল সেন্টারের সংখ্যা আয়দার বৃদ্ধি করা, বিভাগওয়ারি কাজ করা, অথবা জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটকে আরও এনহ্যান্সড করা, লোকবল থেকে শুরু করে শয্যা সংখ্যা, রেডিওথেরাপি, ব্র্যাকিথেরাপি সব কিছুই বাড়ানো। আমরা প্রাইভেট সেক্টরে কিন্তু অনেকগুলি ক্যান্সার সেন্টার হয়েছে এবং প্রাইভেটে যেগুলি হয়েছে প্রত্যেকটাই কিন্তু স্বয়ংসম্পূর্ণ। আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ডায়াগনস্টিক ক্যান্সার নিয়ে কাজ করছি, যে নারীদের সবচেয়ে ঝুঁকির মধ্যে দুটি অসুখ, একটি হচ্ছে স্তন ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার। এগুলি নিয়ে আমরা প্রতিনিয়ত প্রোগ্রাম করছি, স্ক্রিনিং করছি, মেমোগ্রাফি করছি, আলট্রাসোনোগ্রাম ও ব্রেস্ট করছি, তাদেরকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন শিখিয়ে দিচ্ছি এবং প্যাপসমিয়ার করে তাকে সার্ভাইকাল যে ভ্যাকসিনেশন সেগুলিকে আমাদের গাইনোকোলজি ডিপার্টমেন্ট এবং অনকোলজিস্টরা পরামর্শ দিচ্ছে। আমি যেটা বলছি যে সব কিছুর উপরে দরকার হচ্ছে আপনার সচেতনতা, যে আমাদের যে রেগুলার হেলথ চেক আপ এর কোনো বিকল্প নেই। এইটিকে আপনাদের গণমাধ্যম হোক আর তার পারিবারিক চিকিৎসকই হোক, অথবা রোগীর সেলফ রেসপন্সিবিলিটি নিয়ে হোক, অথবা যতটা বেশি গণমাধ্যমে এই ধরনের মেসেজ পৌঁছে দেওয়া যায়। অনেকে আছে, অনেক শিক্ষিত রোগী আছে, তার ডায়াবেটিস বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে কিনা সে কথাটিও জানে না। আমাদের হাসপাতালে আমরা দেখি রোগী যখন ভর্তি হয়েছে মাল্টি অর্গান ফেইলিউর নিয়ে ভর্তি হয়েছে, অথচ তখন তাকে হয়তো আইসিইউতে ভেন্টিলেটরে দিতে হচ্ছে, কখনো কখনো সব কিছুর পরেও কিন্তু ওই রোগীটা প্রাণে বাঁচছেন না, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি পরিবারটি রীতিমতো দরিদ্র হয়ে গেছে। আমি অনুরোধ করব যেন অবশ্যই ক্যান্সার চিকিৎসাকে ইন্স্যুরেন্সের আওতায় আনা হয়, রাষ্ট্রীয় স্বার্থে, জনগণের স্বার্থে। একজন চিকিৎসক হিসাবে আমি মনে করছি যে আমার এই কথাগুলি বলা উচিত, যে ক্যান্সার এবং গর্ভাবস্থাকে ইন্স্যুরেন্সের আওতায় আনা উচিত, তাহলে মানুষের মধ্যে টেস্ট করার প্রবণতা বাড়বে। সুতরাং ইনভেস্টিগেশনের কোনো বিকল্প নাই। আমি মনে করি যে এই জায়গাটিতে গণমাধ্যমের ভূমিকা আছে, আমাদের চিকিৎসকদের ভূমিকা রয়েছে, এবং সোশ্যাল যত ইনভলভমেন্ট করা যায় মানুষকে স্বাস্থ্য সচেতন করার জন্য সেগুলি করতে হবে। মানুষের যে খাদ্যাভ্যাসের, ক্যান্সারের অন্যতম একটি বিষয় কিন্তু যে হারে জাঙ্ক ফুড খাচ্ছে মানুষ, স্পাইসি ফুড খাচ্ছে, গ্রিল খাচ্ছে, ফ্রোজেন খাবার খাচ্ছে, এই প্রত্যেকটাই কিন্তু ক্যান্সার হওয়ার জন্য অনেকাংশে দায়ী বলে আমি মনে করি। আপনার কাছে এখন জানতে চাইব একদম আপনার সাবজেক্টের, আমাদের দেশে এই যে জেনেটিক্যাল নলেজ বা জেনেটিক কাউন্সেলিং, ক্যান্সার কিন্তু বেশিরভাগই আপনি ভালো জানেন যে জেনেটিক্যাল ইনফ্লুয়েন্স ওখানে অনেক বেশি। একজন জিন বিজ্ঞানী হিসেবে বা জিন প্রকৌশলী হিসেবে এই যে জেনেটিক মিউটেশন এবং এই যে জেনেটিক কাউন্সেলিং ইত্যাদি, এটা রোগ নির্ণয় এবং পরবর্তী চিকিৎসাতে আপনাদের একজন জিন প্রকৌশলী হিসেবে ভূমিকা কেমন হতে পারে? হেলথ সেক্টরের যে কোনো জায়গায় আমরা বড় বড় যত অসুখ বলি, শুধু ক্যান্সারই না, যে কোনো অসুখের ক্ষেত্রে কিন্তু এই জেনেটিক টেস্ট এবং জেনেটিক কাউন্সেলিং খুব ইন্টিগ্রাল একটা পার্ট, একেবারেই গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। আমি ছোট্ট একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি যে জেনেটিক টেস্ট করা এবং তারপর সেটাকে চিকিৎসা কাজে ব্যবহার করা, এটি আমার গবেষণার অংশ। কিন্তু জেনেটিক টেস্ট যে মানুষের, এক সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানো এবং এই টেস্ট কেন তার দরকার, তার নিজের, তার পরিবারের, তার সন্তান সন্ততির জন্য কেন জিনিসটা গুরুত্বপূর্ণ, এটি কিন্তু জেনেটিক কাউন্সেলিংয়ের পার্ট। তো আমি নিজে সিঙ্গাপুরে এটার ব্যাপারে একটি ফেলোশিপ সম্পন্ন করে এসেছি এবং বাংলাদেশে এখন জেনেটিক কাউন্সেলিং বিশেষ করে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করার যে প্রক্রিয়া সেটি শুরু করেছি। তো এ বিষয়ে একটি সেন্টার এবং বিভিন্ন হসপিটালের সাথে কাজ হচ্ছে, গবেষণাও করার প্রক্রিয়া শুরু করেছি। এখন আমি যদি বলি যে বিষয়টা আসলে কী, বিষয়টা হচ্ছে এমন যে আমাদের কিছু অসুখ আছে যে আমি এখন এই মুহূর্তে আমরা এখানে যে কজন মানুষ আছি প্রত্যেকের যে কারো কিছু অসুখ হতে পারে। আমরা যে জন্মগ্রহণ করেছি তারপর থেকে যে আমরা বেড়ে উঠেছি, এই বেড়ে ওঠার প্রক্রিয়ার ভেতরে আমাদের কোষের বৃদ্ধি হয়েছে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে করে কোটি কোটি কোষ আমাদের, এবং প্রত্যেকটা কোষের ভেতরে প্রতিনিয়তই কিছু না কিছু অস্বাভাবিকতা হতে পারে। সেগুলো আমাদের শরীর কারেক্ট করে ফেলে, কারেক্ট করতে পারলে আমরা অসুস্থ হব না, আর যদি কারেকশন না করতে পারে তাহলে সেই অসুস্থতাটা আমাদের ভেতরে আসতে পারে। তাহলে ওই কারেকশনটা হলো কি হলো না সেটি কিন্তু আমরা এই জেনেটিক টেস্ট করে বের করতে পারি। তাহলে এটার জন্য যে প্রযুক্তিগত যেই টেকনোলজির যে কম্পোনেন্টগুলো দরকার, যে মেশিনারিজ দরকার, এটি বাংলাদেশে আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়ে, যেসব ছেলেমেয়েরা পড়াশোনা করছে, ওরা এইসব জায়গায় কাজ করছে এখন। আপনি আইসিডিডিআরবিতে যেমন একটা জেনোম সেন্টার আছে, আইদেশি বলে একটি প্রতিষ্ঠান আছে, ডিএনএ সলিউশন নামে একটি বেসরকারি কোম্পানি আছে। তাহলে বেশ কিছু কোম্পানি আছে যেখানে এই ডিএনএ টেস্ট করা যায়। এটি একটি ভালো বিষয়।
এবং এটি করার কাজটা আসলে আমাদের মতো সাবজেক্টে যারা পড়াশোনা করে তারাই মূলত করে, এটি কিন্তু ডাক্তারদের কাজ না। তো এই টেস্ট হয়ে যাওয়ার পরে এটির যে সিগনিফিকেন্স, তাৎপর্য যেটা, সেটি আমরা রোগী এবং তার পরিবারের সাথে আমরা ব্যাখ্যা করতে পারি, সেটি জেনেটিক কাউন্সিলিং। তাহলে এটা বিষয়টা এমন যে যেমন যত ক্যান্সার হয়, যেমন বাংলাদেশে ধরেন প্রতি বছর প্রায় 1.5 লাখ নতুন ক্যান্সার রোগী যুক্ত হয়, তাহলে এর ভেতরে প্রায় 10 থেকে 15% আছে যেটা বংশগত ক্যান্সার, অর্থাৎ এক পরিবারের বিভিন্ন সদস্যদের ভেতরে এই ক্যান্সারগুলো হয়। তাহলে এই একই পরিবারে যদি একাধিক সদস্যের ক্যান্সার হয়, তাহলে এটার একটা বংশগত একটা কম্পোনেন্ট আছে যেটা জেনেটিক কম্পোনেন্ট। এইটা ধরাটা খুবই জরুরি, কারণ এটা যদি থাকে তার মানে আমি জন্মগ্রহণ করেছি একটু বেশি ঝুঁকি নিয়ে। এর মানে এই না যে আমার ক্যান্সার হবে, কিন্তু আমার একটু ঝুঁকি বেশি। তাহলে এই যে ঝুঁকিটা বেশি, এটা আমাকে আগে থেকে একটু ধরে রাখা দরকার এবং সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আমি প্রায় বলি যে কাউন্সেলিংয়ের করতে গিয়ে, যে ধরেন আমার যদি পায়ে একটু ভাঙা থাকে, তাহলে নিশ্চয়ই আমি এখান থেকে ওখানেও লাভ দিয়ে যাই না, আমি একটু সাবধানে হাঁটি, তাই না? তা আমার জেনেটিক যদি একটু উইকনেস থাকে, তাহলে আমিও যেমন ক্যান্সারের যেসব ঝুঁকির কথা বললেন ডক্টর আশিস, যে ধূমপান যেমন সবচেয়ে বড় ঝুঁকি, যারা স্মোক করেন তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন, যারা অনেক বেশি জাঙ্ক ফুড খান তারা বেশি ঝুঁকিতে থাকেন, এরকম আরও বেশ কিছু আছে, যারা শারীরিক পরিশ্রম কম করেন তারা ঝুঁকিতে থাকেন। তাহলে যেহেতু এই ঝুঁকিগুলো আছে, আমার যেহেতু জিন একটু দুর্বল, সুতরাং আমি এই ঝুঁকিতে কম যাব। তার মানে আমি যেমন এখান থেকে ওখানে লাভ দিয়ে যেতাম না আমার পা ভাঙা থাকলে, জেনেটিক্যালি যদি আমি একটু উইক থাকি তাহলে আমি স্মোক করবই না। আরেকজন হয়তো করে একটু বেঁচে থাকার সম্ভাবনা তার বেশি, কিন্তু আমার হয়তো ঝুঁকি আরও বেশি। তাহলে এই যে বিষয়গুলো, এটি কিন্তু জেনেটিক টেস্ট এবং জেনেটিক কাউন্সিলিং একটা ইন্টিগ্রাল পার্ট, এবং এই ফিল্ডটা বাংলাদেশে এখন আমাদের চিকিৎসা ব্যবস্থায় সংযুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি ক্যান্সার, তারপর হৃদরোগ, ডায়াবেটিস, এইসব জায়গায় এটাকে আমরা অত্যন্ত সফলভাবে ব্যবহার করতে পারবো। খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা একদম শেষ পর্যায়ে আছি, আপনার কাছে এক কথায় জানতে চাইব, বাংলাদেশে ক্যান্সার চিকিৎসার ভবিষ্যৎ কি? বাংলাদেশে কিন্তু সরকারি থেকে শুরু করে বেসরকারি মানে একদম ওয়ান স্টপ ক্যান্সার সেন্টার রয়েছে, যেখানে ক্যান্সারের যে কোনো রোগ নির্ণয় এবং চিকিৎসা সম্ভব। ক্যান্সার সার্জারিও বাংলাদেশে কনফিডেন্টলি হচ্ছে, কিন্তু কথা একটি, যে সেই রোগীটি আমার কাছে কখন কিভাবে প্রেজেন্ট করেছে, এটিকে আর্লি স্টেজে আসলো, আমি কি প্রাইমারি স্টেজে তাকে ডায়াগনোসিস করে তাকে কিছু প্রোটোকল দিলাম, যে কথাগুলি বলছে যে ক্যান্সারের যে ঝুঁকি, আমরা ট্রিটমেন্ট অসুখের চেয়ে বেশি কিন্তু ঝুঁকিকে বেশি গুরুত্ব দিই। আমরা কারো যদি হৃদরোগ হয় তাকে আমরা কোলেস্টেরল জাতীয় খাবার, রেড মিটস কম খেতে বলি, স্ট্রেস কম নিতে বলি, ধূমপান করতে না করি, ওবেসিটি অ্যাভয়েড করতে বলি, লাইক দিস কিন্তু তেমনিভাবে, এবং ওষুধ নিয়মিত খেতে বলি, ডাক্তারের কাছে যেতে বলি, এক্সারসাইজ করতে বলি। তেমনিভাবে ক্যান্সারেও আপনার যে গ্রিন লিফি ভেজিটেবলস, আমরা যে সবুজ শাকসবজি খান, এটিকে একটি নিছক নর্মাল কথা মনে করি, কিন্তু এগুলির মধ্যে তো বিটা ক্যারোটিন থাকে যেগুলি ক্যান্সারের বিরুদ্ধে কাজ করে। তেমনিভাবে এগুলি কিন্তু ন্যাচারাল রেমেডি। আপনার কাছে শেষ কথা জানতে চাইবো, ক্যান্সারের চিকিৎসার কিন্তু অনেকগুলো কম্পোনেন্ট, আপনি যেমন আমরা বলছি যে সচেতনতার জায়গা একটা, আবার যখন শুরু হবে ক্যান্সার তখন এর অনেক রকম মডালিটি আছে, যেমন একটা আলোচনা প্রসঙ্গে এসেছিল আপনার কেমোথেরাপির কথা, রেডিওথেরাপির কথা, এখন ইমিউনোথেরাপি এসছে। এই কম্পোনেন্টগুলো কিন্তু অ্যাক্সেসিবল করা দরকার, এবং আমাদের দেশে আমরা যেখানে একটু ঘাটতি যেটা দেখছি, যে অনেক মানুষকে বিশেষ করে যেমন রেডিওথেরাপির অনেক ওয়েট করতে হয়, অনেক লম্বা সিরিয়াল, তার হয়তো 3 মাস 6 মাস পরে বলছে যে আপনি এত সময় পরে আসেন। এই যে জায়গাগুলো, এগুলো আমাদেরকে সমন্বিতভাবে মোকাবেলা করতে হবে, এবং জিনিসগুলো কীভাবে একসাথে একই রোগীর জন্য তার টাইম ফ্রেমের ভিতরে অ্যাভেলেবল করা যায় এটি নিশ্চিত করতে হবে। কারণ ক্যান্সার কিন্তু আপনি যত সময় পার হয়ে যায় ততই ক্যান্সার ছড়িয়ে যায়, মোকাবেলা করা কঠিন হয়। সুতরাং ক্যান্সার রোগীর জন্য সময়টা কিন্তু একেবারেই ফ্রেমড, সুনির্দিষ্ট। এই সময়ের ভিতরে সবটুকু তার জন্য করতে পারছি কিনা সেটি নির্ধারণ করবে আমাদের ক্যান্সার চিকিৎসার সাফল্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো স্বাস্থ্য কথা এতটুকুই। এতক্ষণ আমরা ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে শুনছিলাম। আসলে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন ধরনের মডালিটিস রয়েছে, এর মধ্যে একদম নতুন যেটা জিন থেরাপি ও এখন একটি নতুন মডালিটি, এবং যেটা দিয়ে আমরা ক্যান্সার চিকিৎসা করতে পারি, এবং ক্যান্সার যদি শুরুতেই আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু একদম নির্মূল করা সম্ভব, সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন।